and welcome to my YouTube channel Online Learning with Riju। আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব ডাব্লিউবিপি কনস্টেবল চাকরি পাওয়ার জন্য কি স্ট্র্যাটেজি নিতে হবে। ডাব্লিউবিপি কনস্টেবলে আমার ভাই অলরেডি 2019 সালে সাকসেসফুল হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আরও অনেক ক্যান্ডিডেট সফল হয়েছে। আমার গাইডেন্সে আমি 3 বছর ধরে এই ডাব্লিউবিপি কনস্টেবল বা অন্যান্য পরীক্ষার জন্য কোচিং দিয়ে অফলাইনে দিতাম। এখন সেটা অফলাইনে ছেড়ে দিয়ে অনলাইনে এসেছি এবং তোমাদের সঙ্গে বিভিন্ন রকমের মক টেস্ট, বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি ইত্যাদি নিয়ে ভিডিও পোস্ট করি। তো আজকের যে ভিডিওটা সেটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এবং তোমাদের একটা কাজের ভিডিও। যারা চাকরি পরীক্ষার জন্য দিনরাত পড়াশোনা করছো এবং চাকরি পরীক্ষাতে তবু সাফল্য পাচ্ছ না, তারা আজকের এই মন্ত্রটা তোমরা দেখে নাও, কি করলে তোমরা সফল হবে, কীভাবে পড়াশোনা করলে সাকসেসফুল হবে। তো প্রথমে আমি ডাব্লিউবিপি যেহেতু কনস্টেবলের স্পেশাল করে পড়িয়েছি এবং ডাব্লিউবিপি কনস্টেবলে কিছু ছাত্র সাকসেসফুল হয়েওছে, সেই কারণে আজকে শুধুমাত্র আমি ডাব্লিউবিপি কনস্টেবল নিয়েই বলবো। আমরা জানি যে টোটাল 11,000 প্লাস ভ্যাকেন্সি বার হয়েছে, যার মধ্যে দুঃখের বিষয় হচ্ছে এটা যে জেনারেল ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু একদমই কম। জেনারেল ক্যাটাগরির ভ্যাকেন্সি অল ওয়েস্ট বেঙ্গলের হিসাবে দেখতে গেলে 10 থেকে 10% মধ্যে, বেশিরভাগ ভ্যাকেন্সিটা রিজার্ভেশন। অনেক ছাত্র ডিমোটিভেটেড হয়ে গেছে এত কম ভ্যাকেন্সি দেখে। তো ডিমোটিভেট হওয়াটা স্বাভাবিক, কিন্তু ডিমোটিভেশনের মধ্যে যদি তুমি সারা দিন রাত পড়ে থাকো তাহলে তো তোমার রাস্তা আরও ক্লোজ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে বেরোনোর জন্য আমি বলবো যে পড়াশোনার প্রতি একটু ধ্যান দাও এবং যদি তোমার হাতে বয়সের সময় আছে, সব কিছুই আছে, তাহলে অবশ্যই আজ থেকেই লেগে পড়ো। প্রথম কথা হচ্ছে যে ডাব্লিউবিপি কনস্টেবলের কীভাবে পরীক্ষা হচ্ছে। প্রথমে পরীক্ষা প্রসেসটা বলে দিই, তারপর তোমাদের স্ট্র্যাটেজি বলবো। আগে ছিল আলাদা, এখন যেটা বর্তমান সেই কথাটা আমি বলছি। বর্তমানে 30 বছর বয়সী যে কোনো ক্যান্ডিডেট যার উপযুক্ত হাইট আছে সে ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য পরীক্ষা দিতে পারে। এই পরীক্ষায় 85 নম্বরের পরীক্ষা হবে, 15 নম্বরের ইন্টারভিউ হবে। 85 নম্বরের পরীক্ষায় 25 ম্যাথ, 25 জিকে, 25 রিজনিং এবং 10 নম্বর ইংলিশ, এই টোটাল মার্কস থাকছে। 1 ঘন্টা সময় তোমার কাছে থাকবে এই কোয়েশ্চেন সলভ করার জন্য। তো এটা প্রস্তুতির জন্য প্রথম যে ধাপ, সেটার জন্য জানা দরকার যে কিভাবে পরীক্ষাটা হবে। আর বিগত বছরের যে কাট অফ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো হচ্ছে কাট অফ, লাস্ট কাট অফ, ঠিক আছে। ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে আমরা দেখেছি কাট অফ অনেক বেশি হয়েছে। বিভিন্ন ধরনের সমস্যা ডাব্লিউবিপিআরবির সঙ্গে জড়িয়ে আছে, সেগুলো তো থাকছেই। আজকে কিন্তু সেগুলো নিয়ে আমি ডিসকাস বেশি করব না। আজকে স্পেশালি তোমাদের কিভাবে পড়লে সাকসেস পাবে সেটাই। তো প্রথম কথা হচ্ছে কতক্ষণ পড়বে। দেখো, পড়ার ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে ব্যক্তি পড়াশোনার মধ্যে আছে তার উপর। আমি পার্সোনালি আমার অ্যাডভাইস হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটো আলাদা জিনিস। কোয়ান্টিটি মানে তুমি ধরো সারাদিনে 10 ঘন্টা পড়ছো, কিন্তু তার মধ্যে 6 ঘন্টাও তুমি মন দিয়ে পড়ছো না। মন দিয়ে বলতে কখনো মোবাইল, কখনো ইন্টারনেট, কখনো কিছু এর মধ্যে আছে। অর্থাৎ সারাদিন তুমি আছো 10 ঘন্টায়, কিন্তু তোমার পড়া হচ্ছে মাত্র 2 থেকে 3 ঘন্টা। সেই রকম বলছি না, আমি বলছি একদম কনসেন্ট্রেটেড, বিনা চিন্তা ভাবনাতে কতক্ষণ পড়াশোনা করছো। একজন বেকার ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে যে পড়াশোনায় শুধুমাত্র লক্ষ্য, সে সারাদিনে মোটামুটি মোটের উপর 10 ঘন্টা টাইম তো পায়। মোটের উপর তার খেলাধুলা বিভিন্ন জিনিস বাদ দিয়ে, নিজের কাজ সব কিছু বাদ দিলেও 8 থেকে 10 ঘন্টা টাইম পায়। সেই 8 থেকে 10 ঘন্টার মধ্যে মোটের উপর যদি 5 ঘন্টা সময় দেয় সারাদিনে, 5 ঘন্টা, আমি বেশি বলছি না, সারাদিনে 5 ঘন্টা, তাহলে এবং সেটা মন দিয়ে, সে অবশ্যই চাকরি পাবে। এর চেয়ে বেশি যদি দাও অবশ্যই তোমার নিজের জন্য ভালো, তাড়াতাড়ি গ্রো করবে, কিন্তু 5 ঘন্টা সময়টা আমার মনে হয় উপযুক্ত এবং দেওয়া দরকার, এবং সেটা কোয়ালিটেটিভ টাইম, ঠিক আছে। এটা অন্য কোনো সময় নয়, নিজের দিকে দেওয়া টাইম, ঠিক আছে। তো তোমরা ট্রাই করো যে কোয়ালিটেটিভ যখন পড়বে, অন্যান্য মোবাইল থেকে দূরে সরিয়ে, অন্যান্য কিছু দূরে সরিয়ে, মোবাইল টিভি সব কিছু দূরে সরিয়ে, শুধুমাত্র যখন বইয়ের পড়ছো তখন বই, যদি ইউটিউবে দেখছো তো ইউটিউবের ভিডিওর মধ্যেই থাকো, সেখান থেকে আবার অন্য কিছু রিলস বা অন্য ফেসবুক ইত্যাদিতে চলে যেও না, তাহলে ডিস্ট্রাকশনটা তৈরি হবে এবং সেখানে তোমার কনসেন্ট্রেশন কমে যাবে। একটা সাইকোলজিক্যাল স্টাডির কথা বলছি। সাইকোলজিক্যাল একটা স্টাডি বলে যে আমরা যখন কোনো কিছু পড়ি একবার, তখন আমাদের সেই পড়াটার মাত্র 4 থেকে 5% মনে থাকে। এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করছে, কিন্তু আমরা মোটের উপর 4% মনে রাখতে পারি। অর্থাৎ আমি যদি 100টা ওয়ার্ড পড়েছি,
আমি 100টা যদি ওয়ার্ড পড়েছি তার মধ্যে 4টে ওয়ার্ড আমার মনে থাকবে, বাকি ওয়ার্ড ভুলে যাব যখন আমি ফার্স্ট রিডিং করব। তাহলে পড়ার মূল উদ্দেশ্যটা কি হচ্ছে? পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমাকে যেটাই পড়তে হবে ভালোভাবে পড়তে হবে, মন দিয়ে। যদি বেশিক্ষণ মন দিয়ে পড়ো তবে সেক্ষেত্রে তোমার রিটেনশন বা মস্তিষ্কে ধরে রাখার ক্ষমতাটা বাড়ে। তো এই কথাটা থাকলো। তাহলে কোয়ালিটেটিভ পড়া মানে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করো। সেকেন্ড কথা হচ্ছে যে কোচিং দরকার কি না, আর বুক লিস্ট, এই দুটো কথাই বলবো, বুক লিস্ট অ্যান্ড কোচিং। বুক লিস্টের কথা প্রথমে বলি। বুক লিস্টের জন্য ফার্স্ট দরকার হচ্ছে যে ম্যাথের জন্য তুমি নাও সুবীর দাস, জিকের জন্য তুমি নাও একটাই বই, WBCS ম্যানুয়াল নিতে পারো বা তুমি তরুণ গোয়েল নিতে পারো, কিন্তু চেষ্টা করো 1 থেকে 2টো বইয়ের মধ্যে নিজেকে কনফাইন করার, সীমাবদ্ধ করার। যদি তোমার কাছে বেশি সংখ্যক বই থাকে সেটা তুমি রিভিশন করতে পারবে না, ঠিক আছে? আবারও বলছি যে রিভিশন যদি না করো, জিকে বলো আর ম্যাথ বলো, কোনোটাতেই কিন্তু তুমি ক্যাপচার করতে পারবে না, কমান্ড তৈরি করতে পারবে না। তোমার দরকার হচ্ছে রিভিশন। রিভিশন ইজ দ্য কি অফ সাকসেস। তো রিভিশন যেখানে তোমার কম আছে সেখানে তুমি কোনো মতেই সাফল্য পাবে না, তোমাকে রিভিশন করতে হবে। তো ম্যাথের ক্ষেত্রে সুবীর দাস, জিকের ক্ষেত্রে তুমি WBCS ম্যানুয়াল নিতে পারো বা WBCS অন্যান্য কোনো বই নিতে পারো। WBCS বেস্ট বইগুলো একটু মোটা হয়, কিন্তু ওই বইটা কমপ্লিট পড়লে জিকের অংশটা তোমার কনস্টেবলের জন্য প্রস্তুত হয়ে যাবে। থার্ড আসি রিজনিং। রিজনিংটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিস এবং ম্যাথটা হচ্ছে প্র্যাকটিস। রিজনিং এবং ম্যাথ হচ্ছে রেগুলার প্র্যাকটিস। ডেলি কমসে কম তোমাকে 2 ঘন্টা ম্যাথ এবং রিজনিংয়ে টাইম দিতে হবে, বাকি তুমি অন্য কিছু করতে পারো। ম্যাথ এবং রিজনিং ডেলি 2 ঘন্টা যদি টাইম দাও, 1 ঘন্টা ম্যাথ 1 ঘন্টা রিজনিং, তোমার বেশি না 6 থেকে 7 মাসের মধ্যে তুমি দেখতে পারবে যে তোমার একটা ভালো গ্রিপ তৈরি হয়েছে। এবং ম্যাথ করার সময় প্রথমেই তুমি শর্ট ট্রিক্স দেখো না। অনেকেই কী করে ম্যাথ করার সময় প্রথমেই শর্ট ট্রিক্স দেখে, প্রথমে শর্ট ট্রিক্স করতে যেও না, তোমার কনসেপ্ট বিল্ডিংয়ের উপর ধ্যান দাও। শর্ট ট্রিক্স তোমরা প্রথম বই যেটা স্টার্ট করবে, যদি কেউ পারো চঞ্চল ঘোষ, যার কিছু জানো না সেই চঞ্চল ঘোষ দিয়ে শুরু করো, তারপরে সুবীর দাস নাও। এটাতে তোমার ভালো মানে ট্রানজিশনটা ভালো হবে। তো এটা একটা থাকলো। সেকেন্ড কথা যেটা হচ্ছে জিকের ক্ষেত্রে টপিক ওয়াইজ পড়ো। টপিক ওয়াইজ পড়ার পর টপিক ওয়াইজ MCQ প্র্যাকটিস করো, তাহলেই তোমার ভালো হবে। এছাড়াও টেক্সট বুক থেকে তুমি নিজে প্র্যাকটিস করতে পারো। তো এই জায়গাগুলো হচ্ছে প্র্যাকটিসের। ইংলিশের জন্য কথা বলবো। ইংলিশের অনেকে গ্রামারের দুর্বলতা থাকে। গ্রামারের দুর্বলতা দূর করার জন্য একদিনে তো এটা সম্ভব নয়, এটার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আছে। দীর্ঘমেয়াদী প্রক্রিয়া মানে রেগুলার তোমাকে গ্রামার প্র্যাকটিস, প্রথমে তোমাকে টেন্স শিখতে হবে, তারপরে বাকি অন্যান্য জিনিসগুলো শিখতে হবে ধীরে ধীরে স্টেজ ওয়াইজ। তো এটার জন্য একটা প্রসেস আছে, একটা সময় লাগে, ঠিক আছে? ইংলিশ তো অত সহজে হয় না, ইংলিশ একটা সময় লাগে এবং সেই সময়টা ধৈর্য ধরে তোমাকে দিতে হবে, তাছাড়া সম্ভব নয়। যারা নতুন প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো PK দে সরকারের বই থেকে পড়ো। এরপর আসছি কোচিং দরকার কিনা। আমার পার্সোনালি মনে হয় আজকের দিনে অফলাইন কোচিংয়ের কোনো প্রয়োজনীয়তা নেই। আমার পার্সোনালি মনে হয়, তোমাদের কি জানি না, কিন্তু আমি অফলাইন কোচিংটা পছন্দ করি না। অফলাইন কোচিংয়ে দেখো একটা জায়গায় যাওয়া, সেখানে থাকা, সেখানে অনেক মানে যাওয়া আসা, ট্রাভেলিং কস্ট সব কিছু মিলিয়ে তুমি যদি কোচিং ফি 400 টাকা দাও বা 500 দাও, তো তোমার খরচ হয় এখানে 1500 টাকা। অথচ তুমি যদি ওই 1500 বা 1000 টাকা তুমি নিজে পার্সোনালি খরচ করো বইয়ের পেছনে বা অনলাইন কোচিংয়ে, বা হয়তো অনলাইনেও নিলে না, অনলাইনেও কোনো কোর্স পারচেস করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি বিনা কোর্স পারচেস করেও তুমি সাকসেস হতে পারো। অফলাইন এখন ইউটিউবে অনেক ফ্রি মেটেরিয়ালস আছে। আর WBP কনস্টেবলের জন্য কোনো গূঢ় তত্ত্ব তো জানার দরকার নেই, বিরাট কিছু যে কনসেপ্ট বিল্ডিং অপশনাল আছে, অনেক কিছু আছে, সেরকম তো নেই। একটা বেসিক তোমাকে সিলেবাস দেওয়া আছে, সেই বেসিক সিলেবাসে 2টো বই, যদি জিকের একটা বই জিকের পড়ো, আর যদি কেউ নিজেকে অ্যাডভান্স মনে করো 2টো পড়ো, তাহলেই কিন্তু তুমি দেখো WBP কনস্টেবলের যে কোশ্চেনগুলো হয় তুমি সলভ করতে পারছো কিনা। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাকে নেট থেকেই পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আর তো কোনো আমার মনে হয় না ভালো জায়গায় তুমি অ্যাচিভার্স অন্যান্য ম্যাগাজিনগুলো নেবে, কিন্তু সেগুলো প্র্যাকটিস সেটেই অনেকে দেখে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব কম ব্যক্তি পড়ে। যার কারণে আমি অনলাইন পছন্দ করি, এবং অনলাইনে 3 মান্থস 4 মান্থস 6 মান্থ এরকম ভিডিওগুলো দেখো, যেগুলো 6 মাসের ভিডিও একসঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বা 1 বছরের একসঙ্গে আছে, এরকম কোনো ভিডিও দেখো, এরকম কোনো PDF পড়ো, তাহলে তোমার কিন্তু লাভ হবে। অতিরিক্ত PDF কিন্তু তোমার পড়াশোনাটাকে ক্ষতি করবে। PDF নিয়ে আজকাল অনেকের মধ্যে একটা ক্রেজ তৈরি হয়েছে, যে কোনো কিছুর PDFটা দিন, কিন্তু PDFটা তুমি কমপ্লিট করতে পারবে না। PDFটা পড়ার সময় যত দরকার, তাহলে PDFটা পড়ার জন্য যে সময়টা দরকার সেটা তুমি দেবে না, তাহলে PDFটা তোমার মোবাইলে জমা হয়ে থাকছে। যার কারণে বলি যে অনলাইন কোচিং হলেও অনেকে PDF জমা করে করে লাস্টে পড়ে না। তো অনলাইন কোচিং করার জন্য আমি বলবো যে তুমি যেখানে অনলাইন কোচিং করো, ক্লাসগুলো যারেই হোক,
অ্যাটেন্ড করো, তাহলে তোমার পয়সা বা টাকা দেওয়াটা তোমার ভ্যালুয়েবল থাকবে। নচেত আমার মনে হয় ইউটিউবে এনাফ মেটেরিয়াল আছে, আজকের দিনে কোনো ব্যক্তি বলতে পারবে না যে ওই টপিকের ওপর ইউটিউবে ভিডিও নেই, কিন্তু তারা স্ট্রাকচারালি নেই। একটা কথা বলতে পারো যে স্ট্রাকচারালি সিলেবাস ওয়াইজ নেই, কিন্তু তুমি তো পড়ছো সিলেবাস ওয়াইজ। তুমি প্রথমে দেখো, আমি পড়ছি আজকে ভারতের ইতিহাসে সুলতানি যুগ, তো তুমি সুলতানি যুগ বেছে পড়ো, তোমার স্ট্রাকচার অলরেডি ওটার ভিডিও পোস্ট করা আছে, কেউ না কেউ দিয়েছে। তো এটা থাকলো তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি। পড়াশোনার জন্য এইভাবেই করতে হবে। যার কাছে কোচিংয়ে যথেষ্ট পরিমাণ টাকা নেই বা আর্থিক কোনো সমস্যায় ভুগছো, তাদেরকেও বলবো, তাদের জন্য আমি তোমাদের সঙ্গে ফ্রি অফ কস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করব, সেখানে তোমাদের সঙ্গে যদি পারি তো ক্লাস নেওয়ার চেষ্টা করব ফ্রি অফ কস্ট। সেখানে কোনো টাকা লাগবে না, তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে অন্যান্য কিছু, কারণ আমার সেরকম কোনো চাহিদা নেই যে টাকা রোজগার করতে হবে। আমি তোমাদের সঙ্গে ইউটিউবে ভিডিও পোস্ট করি শুধুমাত্র আমি একজন শিক্ষক সেই হিসাবে পরিচিত পাওয়ার জন্য, অন্য কিছু না। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন যদি এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো, আজও একটা ক্লাস আছে। তো এটা হয়ে গেল প্রিপারেশান। সেকেন্ড হচ্ছে কোচিং, তাহলে তোমার নিজের উপর ডিপেন্ড করছে। যদি কোচিং তোমার মনে হয় যে ছাড়া হচ্ছে না, নিজেকে ডিমোটিভেটেড ফিল করছো বা কোনো সমস্যা হচ্ছে, তবেই যাও, নচেত কোচিং যাওয়ার কোনো মানে হয় না। আর একটা পজিটিভ দিক থাকে, যেটা হচ্ছে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। কম্পিটিটিভ এনভায়রনমেন্টটা বোঝার জন্য 2-1 মাস কোনো জায়গায় কোচিং পড়তে পারো। এটা হচ্ছে একটা মেন স্ট্র্যাটেজি। লাস্ট যে ব্যাপারটা হচ্ছে যে পড়ার সময় প্র্যাকটিসটাকে গুরুত্ব দিতে হবে। প্র্যাকটিস সেট রেগুলার দেওয়া দরকার। রেগুলার কমসে কম মান্থলি 2 বা 3টে প্র্যাকটিস সেট যদি কেউ দেয় তাহলে কিন্তু ভালো হয়। যদি 3টে প্র্যাকটিস সেট রেগুলার দাও মান্থলি এবং নিজের ইমপ্রুভমেন্টটা লক্ষ্য করবে, নিজের ভুলগুলো কারেকশন করবে, তাহলে প্র্যাকটিস সেটের যৌক্তিকতা থাকবে। এবং প্র্যাকটিস সেট করার সময় কোনো কোয়েশ্চেন যদি না পারলে, যদি পারো তো লিখে নাও, খাতা একটা রেজিস্টার মেনটেন করো যেখানে তোমার কোয়েশ্চেনগুলো থাকবে। লাস্ট কথা, যারা ডাব্লিউবিপি কনস্টেবলের কথা বলছো তারা পিএমটি পিইটি তো জানো। আমি নিজে ডাব্লিউবিপি এসআই 2বার পাস করেছি আর 1বার আবগারি এসআই। আমার 3টি ক্ষেত্রে হয়নি, মূল কারণ হচ্ছে আমি ফিজিক্যালি পাস করতে পারিনি, মানে রানিংয়ে হয়নি। আমার হাইট আছে যদিও রানিংয়ে পারিনি। তো সেই কারণে তোমাদের আমার এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলবো, যারা কনস্টেবলের 1600 মিটার রান করবে তারা একটু যারা বডি ওয়েট বেশি আছে, ওজন বেশি আছে, কোনো দিন দৌড়াওনি, তাদেরকে বলবো হালকা হালকা জগিং রাখো, তাতে তোমার শরীরটা ভালো থাকবে। এবং শরীর যদি ভালো থাকে তোমার পড়াটাও ভালো হবে। তবে অত্যাধিক পরিশ্রম করে ফেলো না প্রথম দিকটায়, তোমার পরীক্ষাতে পাস করবে, তারপর হয়তো পরিশ্রমটা বাড়াবে, কিন্তু তার আগে হালকা জগিং, 2-3 কিলোমিটার জগিং সকাল দিকে করলে তোমার জন্য ভালো। যেটা আমি করিনি, যার কারণে আমার সেক্ষেত্রে হয়নি। যদিও আমার এক্ষেত্রে কোনো আফসোস নেই, কারণ আমি সেই লেভেলের একটা গ্রুপ সি লেভেলের একটা চাকরি করছি, সেখানে মোটামুটি ঠিকই হয়ে যায়। তো এটাই বলার ছিল যে প্রিপারেশন করার জন্য তোমাকে নিজেকে ফোকাসড ওয়েতে পড়তে হবে। আর কখনোই ডিমোটিভেট যদি থাকো, কোনো সময় ভালো লাগছে না, সেক্ষেত্রে তোমার যেদিন পড়াশোনায় মন বসছে না, সেই দিনটা তুমি পড়াশোনায় মন যদি জোর করে কোনো কিছু করো সেক্ষেত্রে সাকসেস হয় না। তো যখন পড়াশোনায় মন বসছে না তখন তুমি অন্য কিছু করতে পারো, হবি রাখতে পারো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে টার্গেট রাখতে হবে যে তুমি যেহেতু বেকার, সেহেতু তোমাকে মোস্ট অফ দ্য টাইম, বছরের যতটা সময় আছে বেশিরভাগ সময়টাই পড়ার মধ্যে লাগানো, তাছাড়া হবে না। আমার নিজের ভাই 2019 সালে ডাব্লিউবি কনস্টেবল পেয়েছে, তার পড়াশোনার স্ট্র্যাটেজি সব কিছুই আমি দেখেছি। সেটা থেকে আবার একটা ভিডিও পোস্ট করে দেবো যে সে কীভাবে প্রিপারেশন করেছে। তো তোমরা যদি চাও ভিডিওটা লাইক করো, তাহলে পরবর্তী ভিডিওটা আসবে। আর প্রিপারেশনের জন্য টার্গেট যে থাকবে, পরীক্ষার ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা এখন হওয়ার চান্সটা কম আছে। কেন বলছি এটা ভাবো, এখন মডেল কোড অফ কন্ডাক্ট মানে এমসিসি চালু হয়ে গেছে। এমসিসি চালু হওয়া মানে ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ প্রশাসনটা সমস্তটাই রান করবে। তাহলে সেই মুহূর্তে কোনো পরীক্ষা নেওয়ার জন্য যে ঝুঁকি বা যে চাপ, তোমরা তো দেখছোই কোশ্চেন বিভিন্ন ক্ষেত্রে লিক হয়ে যাচ্ছে, আন্দোলন হচ্ছে, তো এই সমস্যাগুলো আরও বাড়বে। তো এই কারণে ইলেকশনের কারণেই এখন কিন্তু পরীক্ষাটা হওয়ার চান্স কম। পরবর্তী ক্ষেত্রে মোটামুটি ভোট হয়ে গেলে হয়তো পরীক্ষাটা হতে পারে। আর যদি খুবই উদ্যোগ নেই, অত্যাধিক বেশি উদ্যোগ নেই, তবে সম্ভব। তবে অত্যাধিক বেশি উদ্যোগ কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে না। ডাব্লিউবিপি কনস্টেবলে আমরা দেখছি যে লেডি কনস্টেবলে কিভাবে পরীক্ষা হয়েছে, কোশ্চেন লিক কীভাবে হয়েছে, সেক্ষেত্রে ছাত্ররা আন্দোলন করছে। আর ফুড এসআইও কেমনভাবে কোশ্চেন লিক হয়ে যাচ্ছে, এগুলো দেখো বাস্তব সমস্যা, এবং এই সমস্যাগুলোর সঙ্গে তোমাদেরকে লড়াই করতে হবে, তোমাদেরকে আন্দোলন করতে হবে। যেখানে কোশ্চেন লিক হচ্ছে তোমরা চাইলে কোর্ট কেস ইত্যাদির মাধ্যমে তো যেতে পারো, আর একটা কনসেনসাস তৈরি করতে পারো যাতে পরীক্ষার হলের মধ্যে সিকিউরিটি সিস্টেমটা ভালো হয়।
আমার পার্সোনালি রিকোয়েস্ট WBPRBকে যাতে পরীক্ষাটা স্বচ্ছভাবে হয়, পরীক্ষা স্বচ্ছভাবে হলে তবেই কিন্তু ছাত্রদের মনোযোগ পড়ার দিকে যাবে। তো এই কথাটাই বলার ছিল। আর প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা অবশ্যই পড়ো, 5-6 ঘন্টা পড়লেই তোমার সাকসেস হওয়ার চান্সটা বাড়বে। বেশি কিছু করার দরকার নেই, এটার মধ্যে স্ট্রিক্ট থাকো। সকাল দিকে 2 ঘন্টা, রাত্রের দিকে 2-3 ঘন্টা, আর পারলে দুপুর দিকে 1-1.5 ঘন্টা, যেটা প্র্যাকটিস সেশনের মতো করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব